This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঢাক ঢোল পিটিয়ে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে তৃণমূল নেতৃত্ব। একটিতেও কিন্তু ঠাঁই হয়নি দলের নাম্বার 2। কমিটি গড়ার পেছনে কি হাত ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? প্রশ্ন উঠছে অভিষেকের মন্তব্যে। গতকাল অভিষেক সাফ বলেছেন কমিটির সদস্যদের যোগ্যতা প্রমাণ করতে হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির প্রবীণ অভিজ্ঞ সদস্যের যোগ্যতা নিয়ে কি সন্দিহান অভিষেক? আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস, আমার 70 বছর বয়স হলে। আমার কর্মক্ষমতা আজ যা 56 একটু হলেও তো কমবে। কিসের বয়স? মানুষের মনের কি কোনো বয়স আছে? মানুষের মনের কোনো বয়স নেই। যতদিন বাঁচবেন রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লড়াই করবেন। বারবার নবীন মুখের পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক উল্টো অবস্থানে তৃণমূল নেত্রী। তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর দেখা গেল প্রবীণদের পাল্লাই ভারী। তাই কি শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের নিয়ে অসন্তুষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়? দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। কতটা যোগ্য, কতটা দক্ষ প্রমাণ করতে হবে কাদের? তৃণমূলের সংসদ বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়েন, কাকলি ঘোষ দস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, নাদিমুল হক। বিধানসভা বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন দেবাশিস কুমার, নির্মল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। দল বিষয়ক শৃঙ্খলা রক্ষা কমিটিতে রয়েছেন সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য। এই কমিটি ইতিমধ্যেই শোকজ নোটিশ ধরিয়েছে ভরতপুরের বিতর্কিত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেপুটি চিফ মিনিস্টার এবং ফুল টাইম পুলিশ মন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন। সেই বিষয় নিয়ে যদিও অভিষেক শব্দ খরচ করতে চাননি। বলা ঠিক নয়, এগুলো যেই বলে থাকুক দলে আলোচনা করা উচিত, এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না। সেই অভিষেকই শৃঙ্খলা রক্ষা কমিটি নিয়ে শব্দ খরচ করেছেন। তার মুখে বারবার ঘুরে ফিরে এসেছে দক্ষতা, যোগ্যতা এই শব্দগুলো। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যদের অধিকাংশই অভিজ্ঞ, তবে কি অভিজ্ঞ নেতাদেরও যোগ্যতার প্রমাণ দিতে হবে? ঘুরিয়ে দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। খুব তাৎপর্যপূর্ণভাবে মঞ্চে দাঁড়িয়ে বললেন চ্যালেঞ্জই জীবন। চ্যালেঞ্জ নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দায়িত্বকে আমি ভয় পাই, আর চ্যালেঞ্জ আমি পছন্দ করি। জীবনে চ্যালেঞ্জ আসা ভালো। নবীন প্রবীণ দ্বন্দ্বের আঁচ কি আরও বাড়বে? ডায়মন্ড হারবার থেকে রাজ্য রাজনীতিতে নতুন তরজার আমদানি। প্রবীণ নবীন, আমি ওদের দলের মধ্যে কে প্রবীণ চোর, কে নবীন চোর, কে ছিচকে চোর, কে পাকা চোর, দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন, সেটা ওরা বুঝুক, সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা রক্ষা করবে এটা পশ্চিমবঙ্গের মানুষ আশা করে, সমাজ প্রত্যাশা করে। বিশৃঙ্খলা তৃণমূল কংগ্রেস, প্রাতিষ্ঠানিক লুট আর তৃণমূল কংগ্রেস, সীমাহীন লোভ আর তৃণমূল কংগ্রেস। কার্যত ওল্ড ব্রিগেডকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নবীন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। দল এবং তার বৃহত্তর অর্থে সামগ্রিকভাবে চ্যালেঞ্জকে গ্রহণ করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন অভিষেক। ক্যামেরায় অমিতের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, ডায়মন্ড হারবার। আমতলা সভায় নারী নির্যাতন নিয়েও সরব হয়েছেন অভিষেক। প্রশ্ন হলো ঘটনা কি থেমে থাকছে? মুর্শিদাবাদে ফের নারী নির্যাতনের ঘটনা, অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। মহিলার দাবি থানা কিছুই করছে না, তাই এসডিপিও দ্বারস্থ হন অভিযোগকারী। সিভিক ভলেন্টিয়ার বলে কি পদক্ষেপে অনীহা পুলিশের? নারী নির্যাতনে দোষীদের কঠোরতম শাস্তির জন্য অপরাজিতা বিলকে আইনে পরিণত করার দাবিতে কেন্দ্রের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল। আর বাংলায় তারপরও নির্যাতন চলছে। এবার মুর্শিদাবাদে নারী নির্যাতন চলছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, তার ওপর ব্ল্যাকমেল। কাঠগড়ায় সেই সিভিক ভলেন্টিয়ার আর অভিযোগকারী তৃণমূল কর্মী। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা ওই মহিলার দাবি, গত 1 বছর ধরে তার সঙ্গে আব্দুল সালামের সম্পর্ক রয়েছে।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাসের অভিযোগ, পরে বিয়ে করতে অস্বীকার, ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অভিযুক্ত আব্দুল সালাম সিভিক ভলেন্টিয়ার। দুর্বলতার সুযোগ নিয়ে কখনো ও আমার কিছু খারাপ নেগেটিভ ছবি তুলে নিয়েছে, ছবিগুলো ও ভাইরাল করেছে, ও ফেসবুকেও দিয়েছে, হোয়াটসঅ্যাপেও দিয়েছে। আমি রেপ কেসও করতে চাই এবং ছবিগুলো ভাইরাল করেছে তার জন্য কেস করতে চাই। অভিযোগকারীর দাবি 9 দিন আগে ডোমকল থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন, অভিযোগ কানেই তোলেননি উর্দিধারীরা। থানায় করেছিলাম, অভিযোগ নেয়নি। কি বলেছেন? থানায় স্যার আমাকে ডাকবো করে ডাকে উনি আজ 9 দিন হয়ে গেল, ডাকে উনি কিছু করেনি, তাই আমি স্যারের কাছে এসেছি। কোথায়? এসডিও স্যারের কাছে। এসডিপিও স্যার। বিচারের দাবিতে তাই এসডিপিওর দ্বারস্থ হন মহিলা। তারপর ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। যদিও এত কিছুর পরও অভিযুক্ত অধরা। বহাল তবিয়তে নাকি থানার কাজ চালিয়ে যাচ্ছেন আব্দুল সালাম। সিভিক ভলেন্টিয়ার বলেই কি? মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগেই মহেশতলায় ব্যাংকের লকার থেকে টাকা চুরি যাওয়ার ঘটনা। এক্ষেত্রে শস্যের মধ্যেই নাকি লুকিয়েছিল ভূত। মহেশতলা স্টেট ব্যাংকে লুটের ঘটনায় ব্যাংকেরই এক সাফাই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। তার নাম আরিফ হোসেন। গ্রেফতার আরিফের স্ত্রী এবং ভাই। পুলিশের দাবি ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন হয়ে লুটের পরিকল্পনা সাজিয়েছিল আরিফ। 6 দিনের মাথায় মহেশতলা স্টেট ব্যাংকে চুরির কিনারা করল সিআইডি। উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। 25 তারিখ মহেশতলার বাটার মোড়ে স্টেট ব্যাংকের এই শাখায় চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল। ব্যাংকের গেট খুলে নিরাপত্তারক্ষী দেখতে পান ভল্টের তালা খোলা। পুলিশ তদন্তে নেমে প্রথম থেকেই মনে করেছিল এই ঘটনায় ব্যাংকেরই কেউ জড়িত থাকতে পারেন, কারণ ভেঙে নয়, তালা খুলেই ঢুকেছিল দুষ্কৃতীরা। ব্যাংকের ভিতরে সমস্ত সিসিটিভি ক্যামেরার তার কেটে চোরেরা ডিভিআর নিয়ে চলে যায়। কোনো ফুটেজ মেলেনি। চোরেদের সন্ধান পেতে ব্যাংকের আশপাশের এলাকার রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, আর তাতেই মেলে সাফল্য। যেমনটা জানা যাচ্ছে সূত্র মারফত, এক দম্পতি সহ আরেক ব্যক্তিকে উলবেড়িয়া থেকে প্রথম অবস্থায় সিআইডি আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে অ্যারেস্ট করা হয়। সূত্র মারফত জানা যাচ্ছে এদের মধ্যে একজন নন ব্যাংকিং স্টাফ ছিল, অর্থাৎ অস্থায়ী কর্মী ছিল ব্যাংকে। 2 মাস আগে তার কাজ চলে যায়। পুলিশে জেরার মুখে মূল অভিযুক্ত আরিফ স্বীকার করেছে, বছর দেড়েক আগে ব্যাংকের প্রাক্তন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল সে। সেই সুযোগেই সমস্ত নকল চাবি তৈরি করে নেয়। রবিবার সকালে আরিফকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। সূত্রের খবর, ধৃতদের থেকে ব্যাংকের খোয়া যাওয়া 3 কোটি টাকার সোনা, 75 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সৌভিক সরকার, TV9 বাংলা। উস্তিতে তল্লাশি চালিয়ে 67 লক্ষ টাকা এবং চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করল পুলিশ। ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ আকাশ মাঘারিয়া কি বলছেন শুনুন। ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি, তখন আমরা কিছুটা ওর এই স্টোলেন মানির অ্যামাউন্টটা পেয়েছি। ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে। আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে, সেখান থেকে অল দি স্টোলেন বুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি। 95% ক্যাশটা রিকভার হয়ে গেছে, অ্যাপ্রক্স 67 lakhs। কিছুটা বাকি আছে। আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে। এদিকে ঢাকা হাইকোর্টের রায় স্বস্তি পেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বেকসুর খালাস হন খালেদা জিয়ার পুত্র। ঢাকা হাইকোর্টের এই রায়ের ফলে তারেক রহমানের দেশে ফেরার জল্পনা আরও জোরদার হয়েছে। নিম্ন আদালতের রায়কে খারিজ করে অবৈধ বলেছে ঢাকা হাইকোর্ট। 2004 সালের 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। শেখ হাসিনা ক্ষমতায় এলে এই মামলায় ষড়যন্ত্রকারী হিসেবে তারেক রহমানের নাম যুক্ত করা হয়। নিম্ন আদালত তাকে যাবজ্জীবনের সাজা শুনিয়েছিল, যদিও ততদিনে বাংলাদেশ ছেড়ে ইংল্যান্ড পাড়ি দেন তারেক। হাসিনা 2008 সালে বাংলাদেশে ক্ষমতায় আসার পর থেকে আর দেশে ফেরেননি তারেক। বর্তমানে লন্ডনের প্রবাসী তিনি। সেখান থেকেই দল পরিচালনা করেন। চলতি বছরের অগস্টে হাসিনা সরকারের পতনের পরই জিয়া পুত্রের দেশে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও বিএনপি জানিয়েছিল সব অভিযোগ থেকে মুক্ত হলে তিনি দেশে ফিরবেন। আরও একটি দুর্নীতির মামলায় তারেককে নিম্ন আদালত 10 বছরের কারাদণ্ডের সাজা দিয়েছিল, সেটিও বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।